বইটাকে। তারপর টর্চের আলোর মধ্যে বস্তাটা কেটে সরাতেই চমকে ওঠে পরাশর। আরে, এ কি করে সম্ভব? পরনে ধুতি, গায়ে শার্ট, আর আশ্চর্য, লোকটার কপালের পাশে সেই আপেলের মতো টিউমারটাও। ভারত এবং বিশ্ব সাহিত্যের অজ্ঞাততার কালো অন্ধকারে থাকা কিছু অতি প্রাকৃত অপশক্তি রহস্যের ভাণ্ডার নিয়েই গল্পকার চ্যানেলটি। এই চ্যানেলটিতে আছে একটু ভয়, কিছুটা ভয়, আরও অনেকটা ভয়। সো স্টে কানেক্টেড। আজকের গল্পের নাম বরেন গঙ্গোপাধ্যায়ের লেখা লোকটা কে। এই গল্পটি নেওয়া হয়েছে দেব সাহিত্য কুটির প্রাইভেট লিমিটেড থেকে প্রকাশিত শুকতারার 101 ভূতের গল্প এই বইটি থেকে। প্রধান চরিত্রে পরাশর ও সেই লোকটি। সকল চরিত্রের কণ্ঠেই আমি আদিত্য। এই গল্পটি প্রতিস্থাপন করতে আমাদের সাহায্য করেছে ক্রিসকস প্রোডাকশন। তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প বরেন গঙ্গোপাধ্যায়ের লেখা লোকটা কে। প্রাইভেট ডিটেকটিভ হিসেবে পরাশর সেনের তখন বেশ নামডাক। এই নাম ছড়াবার পেছনে রয়েছে একটা জোড়া খুনের রহস্য উদ্ধার। যেভাবে জীবনের ঝুঁকি নিয়ে পরাশর সেই দুর্ধর্ষ খুনিকে আবিষ্কার করেছিল, তাতে তাকে প্রশংসা না করে পারা যায় না। এই নিয়ে খবরের কাগজে খুব লেখালেখি হয়েছিল এক সময়। অবশ্য এমনিতে পরাশরকে দেখলে মনে হবে ছাপুসা মানুষ, যেন ভাজা মাছটা উল্টে খেতে পারে না। কিন্তু ডিটেকটিভ হিসেবে তদন্তের কাজে ওর বুদ্ধি যেন ক্ষুরোধার হয়ে ওঠে। কোন পরিবেশে কোথায় কিভাবে টোপ ফেলে এগোতে হবে সে ব্যাপারে ওর জুড়ি মেলা ভার। গড়িয়ার কাছে বড় রাস্তার উপরই পরাশরের অফিস। অফিস মানে ছোট একটা ঘর, বেশ সাজানো গোছানো। সেখানে হারু নামে একটা ছোকরা সারাদিন ঘর খুলে বসে কাটায়। প্রয়োজনে অপ্রয়োজনে ফাইফরমাস খাটে, চা ফা এনে দেয়। অফিসে কেউ এলে তার নাম নোট করে রাখে। এছাড়াও কখনো ব্যাংকে যাওয়া, পোস্ট অফিস যাওয়া, কাউকে কোনো চিঠি দেওয়া যায় ইত্যাদি সব কাজই হারুকে করতে হয়। পরাশরকে গোয়েন্দাগিরির কাজে সারাক্ষণই ঘোরাঘুরি করতে হয়। যথাবিহিত সেই দিনও ছোটাছুটির কাজ সেরে সন্ধ্যা নাগাদ পরাশর অফিস ঘরে এসে ঢুকলো। ঢুকেই দেখে হারু একটা টুলের ওপরে বসে ঝিমুচ্ছে। কিরে, ঘুমাচ্ছিস? কেমন যেন চমক ভেঙে লাফিয়ে ওঠে হারু। আগে না স্যার। বোকার মতো একটু হাসে। আসলে সারাদিন একটু বসে বসে ঘুম পেয়ে গেছিল, একাই ছিলাম তো। তা অবশ্যই ঠিক, তোকে আর দোষ দিয়ে লাভ নেই। সারাদিন ওরকম বসে থাকলে ঘুম পাওয়ারই কথা। ঠিক আছে, একটা কাজ করতো দেখি, খাতাটা দে। কে কে এসেছিল একবার দেখে নি। আগে স্যার কেউ আসেনি, একটা মাছিও না স্যার। সে কি রে, কেউ না? আরও আবার বোকার মতো তাকায়, মাথা চুলকোয়। ঠিক আছে, তাহলে একটু চাই নিয়ে আয়। চাটা খাইয়ে তুই বাড়িও চলে যেতে পারিস। মিচিমিচি বসে আর কি করবি। হারু চায়ের কেটলিটা হাতে নিল, তারপর ছুটে গিয়ে চা নিয়ে এসে পরাশরকে এক কাপে ঢেলে দিল, নিজেও একটু নিল। তারপর চা খাওয়া হয়ে গেলে বোকার মতো একটু হাসলো আবার। কি হলো, হাসছিস যে? বললাম তো তুই যেতে পারিস। আমি বরং একটু বসে যাই, চাবিটা এখানে রেখে যাও। হারু তাই করে, চাবিটা রেখে সে চলে গেল। পরাশর ঘড়ি দেখলো সবে মাত্র 7টা, তার মানে এখন সন্ধ্যাই বলা যেতে পারে। চেয়ারে হেলান দিয়ে পা দুটো সামনের দিকে টেনে লম্বা করে ছড়িয়ে বসে রইল খানিকক্ষণ। তারপর হঠাৎ কি খেয়াল হওয়ায় নতুন কেসের হিস্ট্রির ফাইলটা পাশের র্যাক থেকে টানতে গিয়ে দরজার দিকে চোখ পড়ে গেল তার। আর সঙ্গে সঙ্গেই সে চমকে উঠল। পর্দার ওপাশে কেউ একজন দাঁড়িয়ে। কে ওখানে? টান টান হয়ে বসে জিজ্ঞেস করলো পরাশর। বাইরে থেকে কেমন একটা মিনমিনে গলা ভেসে এলো।
আগে স্যার ভেতরে আসতে পারি? আসুন। ওখানে দাঁড়িয়ে কি করছেন? পর্দা সরিয়ে লোকটা দরজার সামনে এসে দাঁড়ালো, কেমন যেন ইতস্তত ভাব। একটু কথা ছিল স্যার। লোকটার আপাদমস্তক একবার ভালো করে দেখে নিল পরাশর। বছর 50 বয়স, পরনে ময়লা ধুতি, গায়ে কলার ছেঁড়া শার্ট, পায়ে ছেঁড়া ফাটা চপ্পল। লোকটার কপালের পাশে একটা টিউমার, ছোটোখাটো একটা আপেল যেন ওখানে বসিয়ে রাখা হয়েছে, আর চোখ দুটো কেমন যেন মিয়ন। কি ব্যাপার, বসুন না, দাঁড়িয়ে রইলেন কেন? বসবার জন্য একটা চেয়ার দেখিয়ে দেয় পরাশর। লোকটা এগিয়ে এসে চেয়ারে বসে। কি কথা বলুন এবার? আগন্তুক ঘরের চারপাশটা একবার চোখ বুলিয়ে নিল, তারপর পরাশরের দিকে সরাসরি তাকিয়ে বলল, একটা খুনের ঘটনা স্যার। খুনের ঘটনা? পরাশর কেমন যেন সোজা হয়ে বসে। কোথায় খুন? কে খুন করলো? খুন করে স্যার বডিটাকে লুকিয়ে রাখা হয়েছে। পরাশর কেমন যেন বোকার মতো তাকায়, তারপর নোট করার জন্য ডায়েরির বুকটা টেনে নেয়। একটু খুলে বলুন তো দেখি, কোথায় খুন, কাকে? কেমন যেন উত্তেজনা বোধ করতে থাকে পরাশর, অথচ লোকটা নির্বিকার। শীতলভাবেই বলল, আপনি যদি বডিটা দেখতে চান স্যার, দেখাতে পারি। তবে খুনি কিন্তু বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। তাই স্যার এই অসময়ে আপনাকে খবরটা দিতে এলাম। পরাশর লোকটাকে এবার খুঁটিয়ে খুঁটিয়ে দেখল। লোকটার মাথায় কোনো গোলমাল নেই তো? কিন্তু না, তাও তো মনে হয় না। বলল, আচ্ছা দাঁড়ান, চা খাবেন? না স্যার, আমি চা খাই না। তাছাড়া স্যার এদিকে যদি দেরি করেন, লোকটা কিন্তু পালিয়ে যাবে। আজ রাতের ট্রেনে ও বম্বে পালাবে বলে ঠিক করেছি। টিকিটটাও কাটা হয়ে গেছে ওর। পরাশর বলল, কিন্তু ব্যাপারটা একটু খুলে বলবেন তো? ঘটনাটা কোথায় ঘটেছে, কে এসে? বেশি দূর নয় স্যার, এই গড়িয়াতেই খালের ধারে একটা বহুকাল পুরনো বাড়িতে। ঠিকানাটা বলুন। ঠিকানাটা বলল লোকটা। পরাশর চটপট তা লিখে নিল। বেশ, এবার বলুন কে খুন করেছে, আর কেই বা খুন হয়েছে? তার নাম কি? কে খুন করেছে স্যার, তার নাম শ্রী দাস, মানে চণ্ডী দাস। মহা ফেরবাজ লোক, ডেঞ্জারাস। বটে, কাকে খুন করেছে? আগে স্যার ওরই এক পার্টনার অম্বিকা রায়কে। টাকা পয়সা নিয়ে দুজনের মধ্যে অনেক দিন ধরে ঝগড়া চলছিল। আজই স্যার সকালে নিজের বাড়িতে অম্বিকাকে ডেকে নিয়ে গিয়ে মৌকা বুঝে খুন করে। আজ সকালে? কিভাবে খুন করলো? বাড়িটা স্যার এমনিতেই খুব নির্জন, চণ্ডী ছাড়া আর কোনো লোক থাকেই না ওখানে। দুজনে ঘরের ভিতর বসে কথা বলছিল, সুযোগ বুঝে হঠাৎ চণ্ডী একটা চপার দিয়ে ওর মাথায় কোপ মারে, আর তাতেই স্যার। বটে, তা আপনি জানলেন কি করে? আপনি কি দেখেছেন? লোকটা কি যেন একটা উত্তর দিতে যাচ্ছিল, আর ঠিক তখনই কেলেঙ্কারি। টুক করে আলোটা নিভে গেল। পরাশর জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে বুঝলো লোডশেডিং। লোকটা বলল, তাহলে আমি যাই স্যার। খুনের খবরটা আপনাকে দেওয়াই আমার উদ্দেশ্য ছিল। এবার আপনি যা ভালো বুঝেন করবেন, আমি আর কি বলবো। বলতে বলতে লোকটা উঠে দাঁড়িয়েছে, টের পেল পরাশর। সে কি মশাই, কোথায় যাচ্ছেন? তাছাড়া স্পটটা দেখাবেন তো আমাকে? সেখানে আমার যাওয়া ঠিক হবে না স্যার, আপনি একাই চলে যান। এক্ষুনি গেলে চণ্ডীবাবুকে পেয়ে যাবেন, ওকে জিজ্ঞেস করলেই সব জানতে পারবেন। টুক করে ঘরের পর্দা সরিয়ে বেরিয়ে গেল আগন্তুক। পরেশ্বর কেমন বোকার মতো তাকিয়ে রইল, তারপর উঠে দাঁড়ালো। ঘরের ভেতরে এভাবে এখন বসে থাকা ওর কোনো মানেই হয় না। একটু কী ভেবে জানলাটা সে বন্ধ করে দিল, তারপর বেরিয়ে এলো ঘরের বাইরে। চারপাশে তাকালো। না, লোকটা উধাও। অদ্ভুত ব্যাপার তো, লোকটা পাগল নয় তো?
হঠাৎ করে এসে একটা মার্ডারের গল্প শুনিয়ে গেল, অথচ চোখে মুখে উত্তেজনা নেই বিন্দুমাত্র। নাকি আমাকে খানিকটা হ্যারাস করার জন্যই ব্যাপারটা করে গেল, কে জানে। আবার ভাবলো, না, একেবারে উড়িয়ে দেওয়া যায় না। রাত তো এখন সবে 7:30, দেখাই যাক না চণ্ডীবাবু নামে কাউকে পাওয়া যায় কি না। ঘরে তালা লাগিয়ে ডায়েরিটা হাতে নিয়ে বেরিয়ে পড়লো পরাশর। আর রাস্তায় পা দিয়ে খানিকটা এগোতেই আবার আলো জ্বলে উঠল চারপাশে। যাক বাবা, বাঁচা গেল। অল্পের উপর দিয়ে লোডশেডিং কাটলো। তারপর হাঁটতে শুরু করলো পরাশর। এ রাস্তা সে রাস্তা করে শেষটায় নম্বর মিলিয়ে এসে হাজির হলো চণ্ডীবাবুর বাড়ির সামনে। আবার ঘড়ির দিকে তাকালো। 8টা বাজতে মিনিট 10 বাকি, কিন্তু এরই মধ্যেই পাড়াটা যেন ঝিমিয়ে পড়েছে, নিস্তব্ধ। বাড়িটার দিকে তাকালো। বহু পুরনো আমলের বাড়ি। দেওয়াল ফুঁড়ে গাছ গজিয়েছে। সামনের দিকে বাগানের মতো খানিকটা জায়গা ঝোপ জঙ্গলে ভরে রয়েছে। কেউ যে এরকম ভাঙাচোরা বাড়িতে বাস করে তা ভাবাই যায় না। পরাশর দেখলো বাড়ির সবকটাই দরজা জানলা বন্ধ। তবে পাশের দিকে একটা ঘরে যে আলো জ্বলছে সেটাও বোঝা যাচ্ছে। ধীরে ধীরে এগিয়ে গিয়ে কলিং বেল টিপল পরাশর। আর কিছুক্ষণের মধ্যেই দরজা খুলে গেল। কে? পরাশর দেখল মধ্যবয়সী একজন লোক, পরনে প্যান্ট শার্ট, পায়ে শু, একটু যেন ব্যস্ত সমস্ত ভাব। আমি একটু চণ্ডীবাবুর সাথে কথা বলতে চাই। বলুন কি দরকার? আমার কিন্তু একদম সময় নেই, ট্রেন ধরতে হবে। পরাশর বলল, আপনি যে বোম্বে মেল ধরবেন সেটা আমি জানি। ট্রেন কটায়? ভদ্রলোক যেন একটু চমকে উঠলেন। তার মানে আপনি কে? আপনি কি করে জানলেন আমি বোম্বাই যাচ্ছি? পরাশর মাথা ঠান্ডা রাখে। না দেখুন, বোম্বেতে আপনি কদিন থাকবেন, কোথায় উঠবেন, এসব আমার জানা দরকার। চণ্ডীবাবু চোখ মুখের চেহারাটাই যেন পাল্টে গেছে। এক পলক ভ্রু বাঁকা করে পরাশরের দিকে তাকালেন। এসব আপনি চিমকেশ করার কে? কে আপনি? এরকম পরিস্থিতিতে কীভাবে কথা বলতে হয় পরাশরের জানা। বলল, দেখুন চণ্ডীবাবু, আপনাকে একবার আমার সাথে থানায় যেতে হবে, সেখানেই জানতে পারবেন আমি কে। হোয়াট ডু ইউ মিন? থানায় কেন? কি করেছি আমি? যান যান মশাই, থানা দেখাবেন না, আমার এখন সময় নেই, যান যান যান। বলতে বলতে ভদ্রলোক আবার ঘরে ঢুকে পড়লেন। পরাশর কেমন যেন বোকার মতো তাকিয়ে রইল। সন্দেহটা তার মাথার মধ্যে বেশ দানা বেঁধে উঠল। কিছুতেই লোকটাকে এখন হাতের বাইরে যেতে দেওয়া ঠিক হবে না। কিন্তু সঙ্গে সঙ্গে আবার মনে হলো, ও তো একদম খালি হাত পা। আবার লোকটা খুনি আসামি, ও না পারে হেন কাজ নেই। টুক করে ঘরের বাতিটা নিভে গেল। নিভে যেতেই চমকে উঠেছিল পরাশর। চণ্ডীবাবু একটা সুটকেস হাতে নিয়ে ঘরের ভিতর থেকে বেরিয়ে এলেন। ও কি, এখন আপনি দাঁড়িয়ে আছেন? বললাম তো জরুরি কাজে আমাকে বাইরে যেতে হবে, এখনই না বেরোলে ট্রেন ধরতে পারবো না। শুনুন শুনুন শুনুন। বলতে বলতে ভদ্রলোক ঘরে তালা লাগিয়ে সুটকেস হাতে করে সদরের দিকে এগিয়ে গেলেন। পরাশর কী করবে বুঝতে পারে না। লোকটাকে কি ফলো করা উচিত? আবার মনে হলো, ফলো করে লাভ কি, তার চেয়ে থানাতেই যায়। থানাতেই ব্যাপারটা জানানো আগে দরকার। হঠাৎ পেছন থেকে কার একটা গলার আওয়াজ। স্পটটা একটু দেখে যাবেন না মশাই? কে? পরাশর চমকে উঠে পেছনে তাকিয়ে দেখে, আরে এ তো সেই লোকটাই। খানিকক্ষণ আগে ওর চেম্বারে গিয়ে খুনের খবরটা ওকে দিয়ে এসেছিল। আপনি? হ্যাঁ স্যার, আমি। চণ্ডী তো আপনাকে পাত্তাই দিল না দেখলাম। ও তো একটা ট্যাক্সি চেপে শটান হাওড়ার দিকে চলে গেল। আপনি এতক্ষণ কোথায় ছিলেন? লোকটার সেই মিয়ন চোখ। আসুন না, জায়গাটা আপনাকে দেখিয়ে দিই। খুন করে কোথায় মাটি চাপা দিয়েছে দেখে যান। বাড়ির পেছনের দিকে এগিয়ে যেতে থাকে লোকটা। পরাশরও ওর পিছু নেয়। এককালে এদিকে বাগান ছিল বোঝা যাচ্ছে, এখন বাগানের বদলে জংলি গাছে ঠাসা। বাউন্ডারি ওয়ালটার এদিকে বেশ উঁচু। এই বাউন্ডারি ওয়ালের পাশেই স্যার খাল। ও আচ্ছা। ওই ওই
কোণের দিকে দেখুন স্যার। লোকটা আঙুল তুলে দেখায়। পরাশর দেখে দেওয়ালের একপাশে ময়লার জঞ্জালের স্তূপ, তারই ওপর একটা ভাঙাচোরা ড্রাম বসানো। ওই যে স্যার, ময়লা ড্রামটা দেখা যাচ্ছে, ওটা একটু সরালেই দেখবেন ওতে গর্ত খোলা নিচে। বডিটাকে একটা বস্তায় ভরে ওখানে পুঁটিয়ে রাখা হয়েছে। পরাশর এগিয়ে গেল ড্রামটার কাছে। ড্রামটা সরাবার জন্য হাত বাড়াতেই লোকটা হাঁ হাঁ করে উঠল। না স্যার, আপনি হাত দেবেন না, আগে পুলিশকে আসতে দিন। পুলিশের সামনে বডিটা বের করা ভালো। পরাশর হাতটা সরিয়ে পিছিয়ে এলো। পুলিশকে তাহলে এখন খবরটা দিতে হয়। পুলিশ এক্ষুনি এসে পড়বে স্যার। ওই তো জিপের শব্দ পাওয়া যাচ্ছে, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, গাড়ি আসবার শব্দেই যেন পাচ্ছে পরাশর। সদর গেটের দিকে এগিয়ে গেল সে। সত্যি একটা পুলিশের ভ্যানই এগিয়ে আসছে। আশ্চর্য, পুলিশও জেনে গেছে তাহলে। কিছুক্ষণের মধ্যেই গাড়িটা এসে গেটের সামনে দাঁড়ালো, আর ভ্যান থেকে নেমে এলেন স্বয়ং ওসি। এই যে পরাশর বাবু, কি ব্যাপার, তলব করেছেন কেন? পরাশর একটু অবাক হয়। তলব করেছি আমি? তবে আপনারা এসে পড়ায় খুব ভালো হয়েছে। সে কি মশাই, খানিকক্ষণ আগে তো আপনিই ফোন করলেন আমাদের। খুব জরুরি দরকার, আপনি অপেক্ষা করছেন, ফোর্স নিয়ে এক্ষুনি ঠিকানায় চলে আসতে বললেন আপনি। কেমন যেন রহস্যময় লাগে পরাশরের, কিন্তু তখন আর ওসব কচকচি বাড়িয়ে লাভ নেই। এ বাড়িতে ভীষণ একটা গোলমেলে ব্যাপার ঘটে গেছে। বাড়ির পেছন দিকের মাটির নিচে দারুণ এক রহস্য লুকানো আছে বলে মনে হচ্ছে। তাই নাকি? কি রহস্য, চলুন তো দেখি। খোঁড়াখুড়ি শুরু হয়ে গেল। ড্রামটা সরিয়ে খানিকটা মাটি খুঁড়তেই বেরিয়ে এলো বস্তাবন্দি এক মৃতদেহ। টেনে উপরে তুলে আনা হলো বডিটাকে। তারপর টর্চের আলোর মধ্যে বস্তাটা কেটে সরাতেই চমকে ওঠে পরাশর। আরে, এ কি করে সম্ভব? পরনে ধুতি, গায়ে শার্ট, আর আশ্চর্য, লোকটার কপালের পাশে সেই আপেলের মতো টিউমারটাও। কি হলো? পরাশর চারপাশে তাকায়, কিন্তু এতক্ষণ যে লোকটার সঙ্গেও কথা বলল, সে কোথায়? কে কোথায়? কার কথা বলছেন? পরাশর একবার ভয়ে ভয়ে তাকালো। জানেন ওসি, অবিকল এরকম চেহারারই একটা লোক আমার চেম্বারে খুনের ঘটনার খবরটা দিতে এসেছিল, আর কিছুক্ষণ আগেও লোকটা এখানে এসে আমার সঙ্গে কথা বলেছে। অবিকল চেহারা, আর এই রকমই ধুতি শার্ট, কপালে টিউমারটাও। তার মানে আপনি বলতে চাইছেন, বিশ্বাস করুন ওসি, আমার মনে হচ্ছে এই লোকটারই আত্মাই আমাকে এখানে টেনে এনেছে। থানায় যে ফোনটা গিয়েছিল সেটাও বোধহয় ওরই কেউ। তাই নাকি? পুলিশ অফিসারও কেমন বোকার মতো হাঁ করে তাকিয়ে রইলেন। তারপর সোজা হাওড়া স্টেশন। বোম্বে মেলেই পাওয়া গেল চণ্ডীকে। তাকে ধরে নিয়ে যাওয়া হলো থানায়। পুলিশের কাছে চণ্ডী স্বীকার করলো বন্দুকে সেই হত্যা করেছে।